বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শারমিন আক্তার, প্রভাষক ইতিহাস, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। আজকে আমি তোমাদের একাদশ শ্রেণীর প্রথম পত্রে পাঠদান করব। তোমাদের প্রথম পত্রে আমি আবার তোমাদের প্রথম অধ্যায় থেকে শুরু করেছি। তো আজকে আমি তোমাদের প্রথম পত্রে যে বিষয়গুলো পড়াবো তোমরা সকলেই অবশ্যই বুঝতে পারছো। আর যারা যারা তোমরা ক্লাসগুলো দেখছো অবশ্যই তোমরা বুঝতে পারছো যে এরপরে আমি কি বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা যারা ক্লাসগুলো দেখছো তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা ক্লাসগুলো এখনো তোমরা জয়েন করোনি তারা তোমরা সবাই জয়েন করে ফেলো। দেখো, আমি আজকে তোমাদের কি বিষয় পড়াবো এই বিষয়গুলো আমি তোমাদের লিখে দিচ্ছি। যে বিষয়গুলো আজকে তোমাদের আমি পড়াবো এই বিষয়গুলো তোমরা একটু লিখে নাও খাতায়। দেখো, তোমাদের নবাবের পতনের কারণ এই সম্পর্কে তোমাদের আমি আজকে পাঠদান করব। নবাবের পতনের কারণ, এই জিনিসগুলো আমরা আগেও জেনেছি, আমরা এখনো আবার জানছি। জিনিসগুলো অবশ্য আমাদের জানতে হবে। দেখো, নবাবের পতনের কারণ। কয়টা কারণ ছিল নবাব যে পতন হয়েছিল, কয়টা কারণে নবাবের পতন হয়েছিল। দেখো, প্রথমত পলাশীর যুদ্ধ মূলত বিরাট ভয়াবহ যুদ্ধ ছিল না, এটা ছিল অখণ্ডতা যুদ্ধ। কেননা এই যুদ্ধের পরিস্থিতির গুরুত্ব বিচার করলে এই যুদ্ধকে কখনো বিরাট যুদ্ধরূপে চিহ্নিত করা যায় না। যে কারণগুলো ছিল তার কারণের মধ্যে প্রথম যে কারণটা ছিল, মির্জাফর তার সহযোগিতা বিশ্বাসঘাতকতায় ছিল নবাবের পরাজয় প্রধান কারণ। কেননা সেনাপতি হিসেবে বিজয়ের মুহূর্তে তিনি নবাবকে ভুল পরামর্শ দেন এবং যুদ্ধক্ষেত্রে নীরবে দর্শকের ভূমিকা পালন করেন। এটা ছিল প্রথম কারণ। তারপর দেখো, দ্বিতীয় যে কারণটা, দেখো দ্বিতীয় কারণ, নবাবে এই রাজনৈতিক দূরদর্শিতা ও বিচক্ষণতার অভাবে এবং মাতা মোহনের অত্যাধিক ও স্নেহ প্রাচুর্যে তখন মাধ্যমে লালিত পালিত হওয়ার সিরাজের চরিত্র কঠোরতা ও দৃঢ়তার অভাব ছিল। ফলে সংকট মুহূর্তে তিনি দিশেহারা হয়ে পড়েন এবং ষড়যন্ত্রের খবর পাওয়ার সত্ত্বেও এই দুর্বলতার কারণে তিনি কারো বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা গ্রহণ করতে সাহসী হয়নি। তারপর দেখো, তৃতীয় যে কারণটা ছিল, দেখো তৃতীয় কারণ, তৃতীয় কারণ ছিল যে পলাশী যুদ্ধের পলাশীর যুদ্ধক্ষেত্রকে সুনিশ্চিততা ও বিজয়কে অপেক্ষা করে এই নবাবের যুদ্ধ বিরতি ঘোষণা করা ও তার সমরনীতি ও অপরিকল্পিততার ও পরনির্ভরশীলতার
পরিচয় বহন করে, যা তার পতনে ত্বরান্বিত করেছিল। এটা ছিল তাদের তৃতীয় কারণ। তারপর ছিল চতুর্থ কারণ। দেখো, চতুর্থ কারণটা ছিল ফরাসি তার বিরুদ্ধে ইংরেজদের যে ষড়যন্ত্র সম্পর্কে তাকে হুঁশিয়ার করে দেওয়ার পরও তিনি তাকে কর্ণপাত করেনি। নবাব আলীবর্দী খানের মৃত্যুর আগে সিরাজকে ইংরেজদের শক্তির বৃদ্ধি সম্পর্কে সতর্কতা করে যান। মূলত নবাবের মধ্যে এই চারিত্রিক সুদৃঢ়তার দেখা দিয়েছিল। এটা ছিল কি চতুর্থ কারণ। তারপর দেখো পঞ্চম কারণ। দেখো পঞ্চমত কারণ, নিজ স্বার্থ সিদ্ধর জন্য জাতির স্বার্থকে বিসর্জন দিতে কর্মচারী, সভাসদ, সেনাপতি, ব্যবসায়ী, ধনপ্রভুদের ও সৈন্যরা দ্বিধাবোধ করেনি। আর ষষ্ঠ যে কারণ ছিল, ষষ্ঠ কারণটার দিকে একটু খেয়াল করো তোমরা। দেখো সর্বশেষ ষষ্ঠ কারণ ছিল রবার্ট ক্লাইভের সূক্ষ্ম কূটনীতি, উন্নত ও রণকৌশল ও সম্ভারে নবাবের পক্ষে অনেক বেশি পারদর্শী ছিলেন। ফলে ক্লাইভের নিকট নবাবের সিরাজউদ্দৌলা পরাজয় ঘটে। তাহলে এই নবাবের পতনের এই ছয়টা কারণ ছিল। তাহলে আমাদের কি করতে হবে? এই নবাবের এই ছয়টা কারণ আমাদের খুব সুন্দর করে পড়তে হবে। এখন তোমাদের আমি আরেকটা জিনিস পড়াবো, সেটা হচ্ছে পলাশী যুদ্ধের ফলাফল ও গুরুত্ব। তোমরা সবাই লিখে নাও। পলাশী যুদ্ধের ফলাফল ও দেখো পলাশী যুদ্ধের ফলাফল ও গুরুত্ব তোমরা সবাই লিখে ফেলো। আমি তোমাদের যা লিখে দিচ্ছি এই জিনিসগুলো তোমরা লিখে ফেলো, এবং এই জিনিসগুলো যদি তোমাদের লেখা থাকে তোমরা অবশ্যই তোমরা এই জিনিসগুলো বুঝতে পারবে যে এই জিনিসগুলো তোমরা এই হেডিংগুলো দেখলে তোমাদের মনে পড়ে যাবে। দেখো এই গুরুত্বগুলো এখন আমি তোমাদের পড়াবো, তোমরা সবাই মনোযোগ সহকারে একটু খেয়াল করো। দেখো ভারতবর্ষের ইতিহাসে যে পলাশী যুদ্ধের একটি বেদনাবহুল ও খণ্ড যুদ্ধ হলেও এই যুদ্ধের ফলাফল ছিল সুদূর প্রসারী। রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক গুরুত্বের পাশাপাশি বিশেষ করে ইংরেজদের অর্থনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা এই যুদ্ধের গুরুত্ব ছিল অপরিসীম। এখানে কিছু কারণ ছিল। দেখো এখানেও কটা কারণ ছিল। দেখো প্রথমত পলাশীর যুদ্ধে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার অকাল মৃত্যু হলেও এই বাংলার এই স্বাধীনতা আহ, এই স্বাধীনতার সূর্য, দেখো বাংলার স্বাধীনতার সূর্য দীর্ঘদিন জন্য অস্তিমিত হয়। তারপর দ্বিতীয় যে কারণটা ছিল, দ্বিতীয় দ্বিতীয়ত দেখো মির্জাফর এই যুদ্ধের ফলে নামে নামে মাত্র নবাব হলেও কিন্তু প্রকৃতি ক্ষমতা রয়ে গেল ইংরেজদের হাতে। কিন্তু দেখো মির্জাফর কি ছিল, এই যুদ্ধে নামমাত্র ক্ষমতা ছিল, কিন্তু সমস্ত কিছু ক্ষমতা ছিল কাদের হাতে? ইংরেজদের হাতে।
তারপর দেখো তৃতীয়ত ভারতবর্ষে পলাশী যুদ্ধের পর ইংরেজদের যে সার্বভৌমত্ব স্থাপিত না হলেও তারা নতুন নবাবের কাছ থেকে নগদ ১.৫ কোটি টাকা ২৪ পরগনা বিশাল ও জমিদারি লাভ করেন। ফলে ইংরেজদের বাংলা এ রাজনীতি যখন তখন তারা হস্তক্ষেপের পথ সুগম হয়। আর দেখো, এটা ছিল তৃতীয় কারণ। আর চতুর্থ যে বিষয়টা ছিল, এটা এখন তোমাদের আমি লিখে দিচ্ছি, তোমরা একটু লিখে ফেলো। আর আমি তোমাদের বলেও দিচ্ছি, তোমরা সুন্দর করে বোঝার চেষ্টা করো। দেখো, চতুর্থ, ইংরেজরা এই যুদ্ধের ফলে বাংলার একচেটিয়া বাণিজ্যের অধিকার লাভ করেন। ফলে এদেশের বাণিজ্যিকদেরকে সমাধি রচিত হয়। তো এখানে দেখো, এই যুদ্ধে একচেটিয়া বাণিজ্যিক কি করেছে, অধিকার লাভ করেছে, এবং ফলে দেশে বাণিজ্যিক সমাধি রচিত হয়েছে। তারপর দেখো, পঞ্চমত, ইংরেজরা এই যুদ্ধে বিজয়ের ফলে বাংলার সহ দাক্ষিণাত্যে প্রভাব বিস্তার করে ফরাসি বণিকদেরকে বিতাড়িত করেন, এবং একচেটিয়াভাবে ভারতবর্ষে এই সম্পদের আরোহণ ইংল্যান্ডে প্রেরণের ফলে এদেশের অর্থনৈতিক মেরুদণ্ড কি হয়েছে, ভেঙে পড়েছে। তারপর দেখো, ষষ্ঠ, ইংরেজদের এই সামরিক শক্তি ও প্রতিপত্তি সম্পর্কে এই যুদ্ধের ফলে জনগণের মনে যে উচ্চ ধারণা সৃষ্টি হয়, এবং সঙ্গে সঙ্গে কোম্পানির মর্যাদা এখানে কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে। তারপর দেখো, সপ্তম, পলাশী যুদ্ধের পর এই রাজনৈতিক অর্থনৈতিক এই পরিবর্তনের সাথে সাথে যে ভারতবর্ষের যে সামাজিক সাংস্কৃতিক ক্ষেত্রেও একটি পরিবর্তন সাধিত হয়। মূলত ১৭৫৭ খ্রিস্টাব্দের ২৩শে জুন তারিখে ভারতবর্ষের মধ্যযুগের শেষে আধুনিক যুগের সূচনা হয়েছিল। ঐতিহাসিক আর.সি. মজুমদারের এই প্রসঙ্গে বলেন যে পলাশী যুদ্ধ বাংলা তথা সমগ্র ভারতবর্ষে ইংরেজের বিজয়ের পথকে প্রশস্ত করে দিয়েছে। কালক্রমে ১৭৬৪ খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ, তার নবাব মীর কাসেম ১৮৫৭ খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহ মুঘল সম্রাটের দ্বিতীয় বাহাদুর শাহ জাফরকে পরাজিত করে সমগ্র ভারতবর্ষকে শাসনভার গ্রহণ করে। এইটা ছিল পলাশী যুদ্ধের ফলে ইংরেজের কর্মকর্তাদেরকে বিপুল ধন সম্পত্তির মালিক হয়, যা পরবর্তীতে তাদেরকে ভারতবর্ষব্যাপী বিশাল সাম্রাজ্য স্থাপনের সহায়তা হয়েছিল। তাহলে আমরা এখানে আজকে নবাবের পতনের কারণসমূহ দেখলাম, পলাশী যুদ্ধের ফলাফল আর গুরুত্ব বিষয় নিয়ে আজকে আমরা দেখলাম। এখন আমি আরেকটা বিষয় তোমাদের মাঝে একটু আলোচনা করতে চাচ্ছি। দেখো, নবাবের পতনের কারণের মধ্যে আছে ৬টা কারণ, প্রচিত গুরুত্ব ফলাফলের মধ্যে আছে ৭টা কারণ। আর এখন আমি নতুন একটা টপিকস নিয়ে তোমাদের মাঝে আজকে আলোচনা করব। তোমরা সবাই খাতা কলমে দিয়ে লিখে ফেলো, কিন্তু সবাই কিন্তু খাতা কলম নিয়ে বসবে। আমি কিন্তু বারবার তোমাদের কিন্তু বলছি। এখন তোমরা খেয়াল করো, বক্সারে
বক্সারের যুদ্ধ। দেখো, বক্সারের যুদ্ধটা তোমরা সবাই খেয়াল করো। বিশ্বাসঘাতক মীর জাফর এই পলাশী যুদ্ধের ইংরেজদের সাহায্য করার পুরস্কার স্বরূপ বাংলা মঞ্চ লাভ করেন। কিন্তু রাজকোষ তখন কি হয়েছে, শূন্য থাকায় মির্জাফর তার ব্যক্তিগত স্বর্ণালঙ্কার, হীরা, জহর, মূল্যবান আসবাবপত্র বিক্রি করে এই প্রতিশ্রুতি ১.৫ কোটি টাকা ও দরবারে ইংরেজ ও রেসিডেন্ট রাখার অনুমতি দিতে বাধ্য হন। ফলে দেউলিয়া হন তিনি, ইংরেজি নির্ভর হয়ে পড়েন। এছাড়া ঢাকা, পুনিয়া সেনা বিদ্রোহ দেখা দিলে ক্লাইভের সাহায্যে ঢাকা বিদ্রোহ দমন করা হলেও তা বকেয়া বেতনের দাবিতে সংগঠিত পুনিয়া বিদ্রোহ দমন তার পক্ষে সম্ভব হয়নি। নবাবী পেল প্রকৃতির ক্ষমতা কিংবা ভোগ করার ক্ষমতা মির্জাফরের ছিল না। এই কারণ মির্জাফর উদ্যত ইংরেজদেরকে বাংলা থেকে বিতাড়িত করার চেষ্টা করলেন। কিন্তু তারা অযোগ্যতা, ওলন্দাজের সঙ্গে পত্রলাভ এবং প্রতিশ্রুতি ও অতিরিক্ত অর্থ না দেওয়ার এই অজুহাতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অস্থায়ী গভর্নরের প্রস্তাবসমূহ মির্জাফরকে ১৭৬০ খ্রিস্টাব্দে সিংহস্কৃত করা হয়। ১৭৬০ খ্রিস্টাব্দে কি করেছে, সিংহস্কৃত করা হয়েছে। তারপর দেখো, এরপর ইংরেজরা মীর জাফরের জামাতা মীর কাসেম ১৭৬০ খ্রিস্টাব্দে বাংলা মনসবে অধিষ্ঠিত করেন। অবশ্যই তিনি কোম্পানির অনেক সুবিধা দানের শর্ত ও ক্ষমতা লাভ করেন। কিন্তু মীর কাসেম মীর জাফরের মতো অপদার্থ, অযোগ্য ও হীন চরিত্র ছিল না। তিনি একজন সুদক্ষ শাসক, দূরদর্শী রাজনীতিবিদ ও স্বাধীন চেতনার মানুষ ছিলেন। তিনি জনসাধারণের কল্যাণের প্রতি সচেতন ছিলেন। তাই ইংরেজদের সাথে সম্মানজনক উপায়ে বাংলার স্বার্থ রক্ষা করে তিনি আর্থিক ও সামরিক দুর্বলতা কাটিয়ে উঠতে চেয়েছিলেন, যা হীন চরিত্র অধিকারী মীর জাফর পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। কিন্তু শেষ পর্যন্ত নবাব মীর কাসিম বাংলার স্বাধীনতা রক্ষা করতে ব্যর্থ হন। ১৭৬৪ খ্রিস্টাব্দে সংঘটিত হয় বক্সারের যুদ্ধ। এটা কিন্তু তোমাদের কিন্তু মনে রাখতে হবে। ১৭৬৪ খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ, ১৭৬৪ খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ ১৭৬৪ খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ সংঘটিত হয়। দেখো, ১৭৬৪ খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ সংঘটিত হয়। তারপর দেখো, ফলে বাংলার তখন স্বাধীন হওয়ার শেষ আশায় তখন আলোটুকু নিভে যায়। তখন এই অযোধ্যা নব সিরাজউদ্দৌলার মোগল সম্রাট শাহ আলমের সহায়তা গড়ে তোলা মীর কাসেমের সম্মিলিত বাহিনীর সাথে ১৭৬৪ খ্রিস্টাব্দে বিহারের বক্সার নামক স্থানে ইংরেজের বাহিনীর যে যুদ্ধ সংঘটিত হয় তা বক্সারের যুদ্ধ নামে খ্যাত। এই যুদ্ধে মীর কাসেম শোচনীয়ভাবে কি হয়েছে, পরাজিত হয়েছে। এখন আমরা বক্সারের যুদ্ধটা দেখলাম। এখন
বক্সারের যুদ্ধের কারণ দেখব। দেখো বক্সারের যুদ্ধের কারণ, বাংলার মঞ্চদের আরোহণের পরে মীর কাসেম এই উপলব্ধি করতে পেরেছিলেন যে উপলব্ধি করতে পারলেন যে এদেশে ইংরেজদের রাজনৈতিক হস্তক্ষেপের বন্ধ করতে না পারলে ভবিষ্যতে তারা এদেশের ভাগ্য ভাগ্য বিধাতাকে হয়ে দাঁড়াবে। ফলে ভবিষ্যতেও ইংরেজদের সাথে তার সংঘর্ষণ সুনিশ্চিত। কেননা ইংরেজদের হাতে কৃপণ হয়ে থাকার মতো হীন মনোবৃত্তি তার ছিল না। তাই তিনি প্রকৃতি নবাব হিসেবে দেশে শাসক করতে চেয়েছিলেন। এই কারণে দেশ, জাতি, স্বীয় স্বার্থ তিনি কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেন, যা বক্সারের যুদ্ধের কারণে পরিণত হয়। এখন দেখো বক্সারের যুদ্ধের কয়েকটা কারণ ছিল। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ নিজের নাম্বার এটাতে সেভ নাই তো ওটাতে সেভ করা হ্যাঁ। হুম। আচ্ছা।
দেখো তোমাদের যুদ্ধের কারণ সম্পর্কে তোমাদের আর একটু কিছু তোমাদের একটু ধারণা দিব, যা মোটামুটি তোমাদের অনেক কিছুই ধারণা হয়ে গেছে। আজকে তোমাদের বক্সারের যুদ্ধটা একটু ধারণা দিলাম, এবং আর বক্সার যুদ্ধের কারণ সম্পর্কে তোমাদের কিছু কথা বলবো আমি। দেখো, রাজধানী ইংরেজি রেসিডেন্ট প্রথমে যে কারণটা ছিল শাসন কার্য অবৈধ ও হস্তক্ষেপ ও স্বাধীন চেতনা মীর কাসেমের নিকট অসহনীয় ছিল। তাই প্রশাসনকে ইংরেজদের প্রভাব মুক্ত রাখার জন্য তিনি মুর্শিদাবাদ থেকে রাজধানী মঙ্গলে ও স্থানান্তরিত করেন, এবং চারপাশে তখন পরীক্ষা খনন ও দুর্গ নির্মাণ করে রাজধানী নিরাপত্তা নিশ্চিত করেন। তারপর দেখো দ্বিতীয় কারণ, দ্বিতীয়ত কারণ এখানে দেখো ইংরেজরা পুনরায় মীর জাফরকে বাংলা সিংহাসনকে বসাতে পারেন এই সন্দেহ দরুন মীর কাসেমকে এই প্রস্তুতি গ্রহণ করতে চেয়েছিলেন। তাই ইংরেজদের সম্ভবত আক্রমণে মোকাবেলা করার জন্য তিনি সমর ও মাকার নামক দুজন ইউরোপীয় সৈনিকদেরকে সাহায্য নিয়েছে, বাহিনীকে ইউরোপে সামরিক পদ্ধতিকে শিক্ষাদানের ব্যবস্থা করেন। অস্ত্রশস্ত্রের ব্যাপারে কোম্পানি নিয়ন্ত্রণ হতে স্বাধীন থাকার জন্য তিনি মঙ্গলের ও কামান, বন্দুক ও গোলাবারুদের নির্মাণের ব্যবস্থা করেন। তারপর দেখো তৃতীয়ত, মীর কাসিম বিহারের শাসনকর্তা রামনারায়ণের ইংরেজের প্রতি ও দুর্নীতি লক্ষ্য করে তাকে পদচ্যুত ও তার সম্পত্তি ও বাজেপ্রাপ্ত করলেও মীর কাসিম ও কার্যকলাপ ইংরেজদের মতো অসন্তুষ্ট ও সন্দেহ সৃষ্টি করে। তারপর দেখো চতুর্থ যে কারণটা ছিল, মুঘল সম্রাট ফখরুল শিয়ালের কর্তৃক যে 1717 খ্রিস্টাব্দে প্রদত্ত ফরমান হলেও কোম্পানি বিনা শুল্কে বাণিজ্য করার যে অধিকার লাভ করেছিল তা অমান্য করে তা কোম্পানির অনেক কর্মকর্তা কর্মচারী দস্তক নামক ছাড়পত্র আমদানি বা রপ্তানি বাণিজ্য সংক্রান্ত কথাটিকে লিখিয়ে বিনা শুল্কে এই কোম্পানির মাল এক স্থান থেকে অন্য স্থানে আনা নেওয়া করেন। ফলে দেশীয় বণিকদেরকে ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত ক্ষতির সম্মুখীন হয় এবং নবাবের নিজে প্রাপ্ত বাণিজ্য শুল্ক হতে বঞ্চিত হন। তারপর দেখো পঞ্চমত কারণ, দেখো মীর কাসিম দস্তককে অপব্যবহার সম্পর্কে গভর্নরের কাছে প্রতিবাদ জানান, কিন্তু নবাবের প্রতিকার না পেয়ে তখন ইংরেজি দেশি ব্যবসায়ী নির্বিশেষে সকল ব্যবসায়ীদের উপর থেকে বাণিজ্য শুল্ক উঠিয়ে দেন। এতে নবাবের রাজস্ব আয় কমে গেলেও দেশীয় বণিকদের সাথে বিদেশি বণিকদেরকে অন্যান্য প্রতিযোগিতার পথ বন্ধ হয়ে যায়। এই নতুন ব্যবস্থার ফলে ইংরেজদের স্বার্থে আঘাত লাগে, যার দরুন সংঘাত অনিবার্য হয়ে পড়ে। এখন দেখো আজকে তোমাদের আমি যে বিষয়গুলো তোমাদের আজকে আমি পড়ালাম, এই বিষয়গুলো আমি তোমাদের আবার আরেকবার বিষয় নামগুলো বলে দিচ্ছি। আজকে পড়ালাম তোমাদের, দেখো নবাবের পতনের কারণ পড়িয়েছি, কারণের মধ্যে এখানে 6টা কারণ ছিল। আর কি পড়ালাম, পলাশীর যুদ্ধের ফলাফল ও গুরুত্ব, এখানে আছে 7টা কারণ ছিল। আর এরপরে তোমাদের পড়ালাম কি বক্সারের যুদ্ধ, বক্সার যুদ্ধের কারণ পড়িয়েছি, 5টা কারণ তোমাদের আমি পড়িয়েছি। তো আজকে তোমাদের ক্লাসে আর বেশি এগোতে যাচ্ছি না, আজকে তোমাদের অনেক কিছু পড়ে ফেলেছি। আজকে তোমাদের যে বিষয়গুলো আজকে তোমাদের পড়ালাম, এই বিষয়গুলো তোমরা পরবর্তী ক্লাসে তোমরা দেখে আসবে, এবং এর পরবর্তী ক্লাসে তোমাদের সুন্দর করে তোমরা পাঠগুলো দেখবে, এবং তার পরবর্তীতে আমি পরের অংশটুকু নিয়ে তোমাদের মাঝে আমি আলোচনা করব। তোমাদের পরের অংশগুলো
পরের ক্লাসে তোমাদের পরের অংশটুকু নিয়ে আলোচনা করব। যেহেতু তোমাদের এখানে এই অংশটুকু তোমাদের আলোচনা করে ফেললাম, তো তোমরা সুন্দর করে এই জিনিসগুলো একটু দেখে আসবে। আজকে তোমাদের ক্লাস আমি এখানে শেষ করতে চাচ্ছি। তোমরা যারা ক্লাসগুলো দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং তোমরা সবাই ক্লাসগুলো দেখার চেষ্টা করো, সবাই সুন্দর করে ক্লাসগুলো করার চেষ্টা করো। তো আজকে আমি তোমাদের ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।